হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সোমস ক্লাসরুম। আমি তোমাদের জিৎ স্যার। আজকে আমরা যে ভিডিওটা নিয়ে আলোচনা করব সেটা খুব ইন্টারেস্টিং একটা টপিক। উচ্চ মাধ্যমিক 2025 সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে চলেছ তাদের প্রথম পরীক্ষা কি আমরা সকলেই জানি, বাংলা পরীক্ষা। এই বাংলা পরীক্ষায় কি করে তোমরা 90-এর উপরে নম্বর পেতে পারো সেটা নিয়ে আজকের আমাদের আলোচনা। এবার তুমি প্রথমে প্রশ্ন করো আমাকে, স্যার বাংলার মতো বিষয় 90-এর উপর পাওয়া যায়, কত লিখতে হয়? আমি বলবো বাংলার মতো বিষয়ও এখন কিন্তু 90-এর উপরে 95-96 নম্বর পাওয়া যাচ্ছে এবং পাওয়া যেতেই পারে, সেটা আলোচনা করব। এবং অবশ্যই বলবো তোমরা তোমাদের যে বড় প্রশ্ন অনেকগুলো লিখতে হয়, আমরা জানি বাংলা কবিতা আছে, গল্প আছে, আমাদের আন্তর্জাতিক গল্প ভারতীয় কবিতা রয়েছে, তারপর হচ্ছে আমাদের সাহিত্যের ইতিহাস রয়েছে, ভাষা অংশ রয়েছে। এই অংশগুলো থেকে কিভাবে তোমরা যদি বড় প্রশ্ন লেখো সঠিক নিয়মটা ফলো করে, তাহলে অবশ্যই কিভাবে তোমরা 90%-এর উপরে পাবে সেই স্ট্র্যাটেজিটাও কিন্তু বলবো। এবং এই রোড ম্যাপটা তোমাদের কাছে দিয়ে দেবো যে কোন পথে চললে এই শেষ কটা দিন তোমরা অবশ্যই উচ্চ মাধ্যমিকে একটা দুর্দান্ত বাংলায় রেজাল্ট করতে পারবে। সেটা জানার জন্য সবার আগে এই ভিডিওটাকে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও, যাতে সবাই এই ভিডিওটা দেখার সুযোগ পায়। চলো সবার প্রথমে বলবো যে কনফিউশনটা মাথার মধ্যে রয়েছে সেই কনফিউশনটা দূর করে দাও। বাংলায় 95 কিন্তু পাওয়া যায়, এটা হচ্ছে সর্বপ্রথম কথা, যেটা আমাদের সকলের প্রশ্ন থাকে যে স্যার বাংলার মতো সাবজেক্টে কি এত নাম্বার পাওয়া যায়? আমি বলছি হ্যাঁ পাওয়া যায়, সেটা কোনো প্রকার ভয়ের কারণ নেই। যা খালি তোমাকে কিছু স্ট্র্যাটেজি ফলো করতে হবে, কিছুটা জিনিস মাথায় রাখতে হবে এবং একটুখানি নিজের উপর আত্মবিশ্বাস রেখে পড়াশোনাটা করতে হবে যে স্যার আমি পারবো, আমি ভয় পাচ্ছি না, আমি মানসিকভাবে প্রস্তুত। কারণ তোমরা ইতিমধ্যেই মাধ্যমিক পরীক্ষা দিয়ে এসেছো, জীবনের প্রথম বড় পরীক্ষা। এটা একটা ধরে নাও সেরকমই একটা নর্মাল স্কুলের পরীক্ষা, খুব ক্যাজুয়াল এবং ইজি ওয়েতে পরীক্ষা দাও, কোনো চাপের বিষয় নেই, কোনো ভয়ের বিষয় নেই। চলো স্টার্ট করি। প্রথমে আমাদের যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আমরা আমাদের প্রশ্ন প্যাটার্নটা যদি একটু খেয়াল করি দেখতে পাবো আমাদের কিন্তু এমসিকিউ এবং এসিকিউ দুটো অংশ থেকেই উত্তর করতে হয়, যেখানে আমরা টেক্সট অংশ, সাহিত্যের ইতিহাস, ভাষা, এই তিনটে অংশের এমসিকিউ এসিকিউ সলভ করার ক্ষেত্রে দেখতে পারি। এখানে কিছু নম্বর ডিভিশনটা তোমাদের মাথায় রাখতে হবে যাতে কোনো মতে এই নম্বরটা তোমাদের হাতছাড়া না হয়ে যায়। হাতছাড়া হয়ে যাওয়া মানে কিন্তু 90 হাতছাড়া হয়ে গেল, এই নম্বর হাতছাড়া তো 90 হাতছাড়া। ক্লিয়ার? দেখো সবার প্রথমে আমাদের 18টা এমসিকিউ তোমাদের কিন্তু দেওয়া থাকে, যেটা উচ্চ মাধ্যমিকের এমসিকিউর ক্ষেত্রে করতে হয়, যেখানে 13টা থাকে তোমাদের টেক্সট পার্ট থেকে এবং 5টা থাকে সাহিত্যের ইতিহাস অংশ থেকে। এই অংশটা 18তে 18 যে ছাত্রছাত্রী তুলতে পারবে সে কিন্তু 90 পাওয়ার জন্য আরো এক ধাপ এগিয়ে গেল। কারণ কি? কারণ শর্ট কোশ্চেন এমন একটা জায়গা যেটা তোমাকে কিন্তু কেউ কাটতে পারবে না, কারোর কোনো টিচারের সাধ্য নেই যে তোমাকে সঠিক উত্তর লিখলে কেটে দেবে। বড় প্রশ্ন তুমি 5-এ 4.5 পেতে পারো, হাফ নম্বর স্যার ম্যাডাম কাটতে পারে, কিন্তু শর্ট কোশ্চেনের ক্ষেত্রে কিন্তু তোমাকে কোনো জায়গায় কাটার সুযোগ নেই। তাই সেই জন্য বলবো বড় প্রশ্নের আগে শর্ট প্রশ্নগুলো কিন্তু খেয়াল করে লিখবে। আগে নয়, আমি কথাটা বললাম, শর্ট প্রশ্নগুলো কিন্তু অবশ্যই চেষ্টা করবে যেন সঠিক লিখতে পারো। বোঝা গেল? এই যে 13 নম্বর টেক্সট এবং 5 নম্বরের সাহিত্যের ইতিহাস, এটা কিন্তু অবশ্যই ঠিক করতে হবে তোমাদের। এবং এসএকিউ অংশ দেখছি 9টা টেক্সট থেকে প্রশ্ন থাকছে এবং 3টে ভাষা অংশ থেকে প্রশ্ন থাকছে, যেটা বিগত বছরের ট্রেন্ড বা অ্যানালিসিস করে যেটা আমরা পর্যবেক্ষণ করে বলতে পারছি যে এরকম এসএকিউ ক্ষেত্রে 9টা টেক্সট থেকে আসছে এবং 3টে ভাষা অংশ থেকে আসছে। ক্লিয়ার হলো? এই যে দুটো নম্বর অর্থাৎ 18 এবং 12 নম্বর মিলিয়ে টোটালি যে 30টা নম্বর হচ্ছে না, এই 30টা নম্বর যে একদম 30-এ 30 পাবে সে কিন্তু 90-এর দিকে আরো দুটো কদম এগিয়ে যাবে। কারণ এই নম্বরটা একদম ধরে নিতে পারো তোমাকে দিতেই হবে, স্যার ম্যাডাম বাধ্য তোমাকে দিতে সঠিক লিখলে, কোনো জায়গায় কাটার সুযোগ নেই। তাই 30টা নম্বর তুমি যদি এমনি তুলে ফেলো, আর 60টা নম্বর কিন্তু তুমি আরামসে তুলে ফেলতে পারবে, অনেক জায়গা রয়েছে 60 নম্বর তোলার মতো। ক্লিয়ার? এবার আমরা জানবো এমসিকিউ এবং এসিকিউ কিভাবে লিখবে। মাথায় রাখতে হবে এমসিকিউ লেখার ক্ষেত্রে বিশেষ একটা পদ্ধতি আমাকে কিন্তু অবলম্বন করতে হবে। কোনো প্রকার প্রশ্ন আমি কিন্তু খাতার মধ্যে লিখবো না। আমরা অনেক ভুল করেছি, আমরা অনেক দেখেছি খাতার মধ্যে অনেক ছাত্রছাত্রীরা করে থাকে প্রশ্ন লিখে ডাইরেক্ট তারপর উত্তরটা লেখে। এটা কিন্তু করবে না। প্রশ্ন কিন্তু কোনো প্রকার খাতায় লেখা যাবে না, তুমি প্রশ্নের বদলে অবশ্যই যেটা দেবে সেটা হচ্ছে প্রশ্নের দাগ নম্বর। কিভাবে? একটা উদাহরণ দিয়ে বোঝা যেতে পারে। দেখো
ধরো তোমাকে প্রশ্নটা দিয়েছে থুরথুরে ভিখিরি বুড়ির গায়ে জড়ানো ছিল, বলে চারটে তোমাদের অপশন দিয়েছে। চিটচিটে তুলোর কম্বল, ছেঁড়া কাপড়, নোংরা চাদর, দামি শাল। এখান থেকে আমরা সকলেই সবাই উত্তরটা জানি, কি জড়ানো ছিল? চিটচিটে তুলোর কম্বল। আমরা কিভাবে লিখবো ভালো করে খেয়াল করো। আমাদের সর্বপ্রথম কি দিতে হবে? প্রশ্নের দাগ নম্বর। আমি দিলাম 1.1, আমি দেখতে পাচ্ছি প্রশ্নের দাগ নম্বর, এই প্রশ্নের দাগ নম্বর আমি দেবো। তারপর দিতে হবে আমাকে উত্তরের দাগ নম্বর, যেহেতু দেখো ক দাগের উত্তর সঠিক হচ্ছে তাই আমি দিলাম ক দাগ। এবং তারপর কিন্তু আমি ছেড়ে দেবো না, আমি যে সঠিক উত্তরটা রয়েছে সেটাও কিন্তু এখানে লিখবো, যাতে কোনো মতেই ভুল হওয়ার সম্ভাবনাটা না থাকে। এবং মাথায় রাখতে হবে অনেক ক্ষেত্রে আমাদের লেখাটা একটু পরিষ্কার করতে হবে, কারণ দেখো অনেক ছাত্রছাত্রীরা প্যাঁচানো লিখতে গিয়ে খ এবং ঘ এই দুটো ক্ষেত্রে কিন্তু খুব তাড়াহুড়োর চোটে ভুল করে ফেলে, যার কারণে শিক্ষক শিক্ষিকারা যারা খাতা দেখবেন এবং খ এবং ঘ এর মধ্যে কনফিউশন হয়ে যায়। উত্তর যদি সঠিক খ হয়, তুমি এমন ভাবে খটা লিখেছো যেটা ঘ এর মতো হয়ে গেছে, তার কি তোমাকে নাম্বার দেবেন? মোটেই দেবেন না। তাই যখন তুমি একটু দাগ নম্বর বা উত্তর নম্বর গুলো দেবে, সেগুলো একটু যত্ন সহকারে পরিষ্কার ভাবে দেবে, যাতে কোনো মতে পরীক্ষকের দেখতে অসুবিধা না হয়। ক্লিয়ার? এই জিনিসটা মাথায় রাখবে, তাহলে সেটাও কিন্তু তুমি আরো একটু এগিয়ে গেলে 90 নম্বর পাওয়ার দিকে। দ্বিতীয়, এসএকিউ লেখার ক্ষেত্রে উত্তর হবে পাঠ্য বই ভিত্তিক। তোমাদের যদি টেক্সট থেকে প্রশ্ন করে তাহলে সেই টেক্সটের প্রশ্ন হবে পাঠ্য বই ভিত্তিক। অযথা কোনো প্রকার অতিকথন আমরা লিখবো না। যেহেতু তোমাদের এখানে 1 নম্বরের এসএকিউ চাওয়া হয়, তুমি এখানে কিন্তু কোনো মতেই 3 থেকে 4টি বাক্যে উত্তর লিখতে পারো না। যদি হয় এক কিংবা 2টি বাক্যের মধ্যে এসএকিউ এর উত্তর কমপ্লিট করবে। ক্লিয়ার? কোনো মতেই একের উত্তরের জন্য আমরা 2 থেকে 3টি বাক্য ব্যবহার বা এর থেকে বেশি বাক্য ব্যবহার করব না। খুব জোর 2টো বাক্য ইজ ফাইন, বাট নট মোর দ্যান 2। অর্থাৎ 3 নম্বরের মতো করে কিন্তু আমরা 1 নম্বরের উত্তর লিখবো না, কারণ তুমি যত বেশি লিখবে সময় লাগবে বেশি, তোমরা অন্য প্রশ্ন লেখার ক্ষেত্রে দেরি হয়ে যাবে। এবং যিনি পরীক্ষক তিনি কিন্তু দেখবেন 1 নম্বরে লেখার জন্য বা 1 নম্বরের প্রশ্নের জন্য এত কেন লিখতে গেছে, দেবই না নম্বর, করতেই পারে, তাই না? তাই 1 নম্বর জন্য কিন্তু 1 নম্বরের মতো করে উত্তর লিখতে হবে। এবং সবার মেন যেটা পয়েন্ট সেটা হচ্ছে নিজের ভাষায়। আমরা পাঠ্য বই ভিত্তিক লিখবো মানে এটা নয় যেটা টেক্সট বই রয়েছে সেটাই তুলে দিলাম, একদমই নয়। পাঠ্য বইয়ের অবলম্বন করে তুমি নিজের ভাষায় অতিকথন বর্জন করে উত্তর লিখবে। বোঝা গেল? চলো, এই অংশটা যাদের অসুবিধা আছে যদি চাও স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এই যে 30টা নম্বর, এটা যারা তুলতে পারবে তারাই কিন্তু 90-এর কাছাকাছি যেতে পারবে। এবার আমরা সোজাসুজি চলে যাব রচনা ধর্মী, কারণ এর মিডিলে তোমাদের আর 3 নম্বরের কোনো প্রশ্নের ব্যাপার নেই, মাধ্যমিকে ছিল যেটা, সেটার ক্ষেত্রে তোমাদের একেবারে ডাইরেক্ট তোমাদের কিসের ক্ষেত্রে জাম্প করতে হবে? রচনা ধর্মী প্রশ্নের ক্ষেত্রে। এবার আমি বলবো তোমাদের কোন কোন গল্প কবিতা একটু বিশেষ গুরুত্ব দিয়ে পড়তে হবে। বিগত বছরের প্রশ্নগুলোকে পর্যবেক্ষণ করে যেটা দেখা যাচ্ছে, এবছরের ছাত্রছাত্রীদের জন্য অর্থাৎ 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য 2টো গল্প সর্বাধিক গুরুত্বপূর্ণ। তোমাদের কটা গল্প রয়েছে? টোটাল 3টে গল্প রয়েছে। কে বাঁচায় কে বাঁচে, ভারতবর্ষ এবং ভাত। ট্রেন্ড বলছে এবছর সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যে ভারতবর্ষ গল্পটা, এই গল্প থেকে এবছর প্রশ্ন আসার সম্ভাবনা 90% বেশি। তাই বলবো যারা মনে করছো যে স্যার আমি একটু দুর্বল বাংলার দিক থেকে, আমি কোনটা ভালো করে পড়ে যাব, সেক্ষেত্রে আমার একটাই অ্যাডভাইস হবে, তোমরা ভারতবর্ষ গল্পটাকে কিন্তু সব থেকে ভালো করে পড়ে যাও। এরপর যারা মনে করছো স্যার আমরা রিস্ক নিতে চাই না, যদি ভারতবর্ষ থেকে একটা ভালো প্রশ্ন না পাই তাহলে কি লিখবো, তাহলে আমি বলবো অবশ্যই কিন্তু ভাত গল্পটা পড়ে যাও। এই দুটো গল্প এবছরের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং এই দুটো গল্পই কিন্তু তোমরা বিশেষ জোর দিয়ে পড়বে। কবিতার ক্ষেত্রে আমরা কোন কবিতাগুলো পড়বো? তোমাদের এবছর 3টে কবিতা সবিশেষ রেডি রাখতে হবে, যার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট কবিতা বলছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রূপনারায়ণের কুলে। এছাড়াও রয়েছে শিকার এবং ক্রন্দনলতা জননীর পাশে। এই 3টে কবিতা সর্বাধিক গুরুত্বপূর্ণ উচ্চ মাধ্যমিক 2025 সালে ছাত্রছাত্রীদের জন্য। এবার এখানে একটা টিপস বলবো, ধরো রূপনারায়ণের কুলে থেকে যদি প্রশ্ন দেয়, আমি তোমাদের একটা অ্যাডভাইস দেবো, রবীন্দ্রনাথের যেহেতু কবিতা, রবীন্দ্রনাথের কবিতা একটু ডেপথ বা একটু মূলত সেগুলো রূপক ধর্মী কবিতায় বিশেষ হয়ে থাকে, রূপনারায়ণের কুলে কবিতাটা একটা রূপক কবিতা, তো সেক্ষেত্রে তোমরা কিন্তু একটু চেষ্টা করবে যে তার যে মূল ভাবটা রয়েছে সেটা ভালো করে বুঝে লেখার। কারণ ধরো এমনটা হতে পারে যে এই কবিতার যে মূল ভাবটা যেটা প্রশ্নে চাওয়া হয়েছে
তুমি যদি সেই প্রশ্নটা না লেখো বা সেই ভাবটা না বিশ্লেষণ করো, তাহলে কিন্তু যিনি পরীক্ষক তিনি তোমাকে পূর্ণ নম্বর দিতে পারবেন না। তাই চেষ্টা করবে যদি রূপনারায়ণের কুলে তোমরা অ্যাটেন্ড করো, কবিতাটার আসল নির্যাস, আসল মূল ভাবটা যেন তোমরা প্রত্যেকটা প্রশ্নের মধ্যে ফুটিয়ে তুলতে পারো। কারণ হতেই পারে অনেক সময় আমরা দেখেছি খাতার অ্যানালিসিস করে যখন টিচারদের সঙ্গে কথা হয়েছে, তারা বলছেন হয়তো ছাত্রর ভাবনাটা একরকম, কিন্তু টিচার সেই ভাবনাটাকে আরো বেশি করে ভাবছেন। ছাত্র এবং শিক্ষকের যে ভাবনা সেটার মধ্যে কোনোটা একটা ব্যালেন্স হচ্ছে না, ইমব্যালেন্স ওয়েতে একটা দেখা যাচ্ছে, যার কারণে তোমার যে উত্তর লেখার প্রসেসটা সেটা পুরোপুরি টিচারের কাছে পৌঁছাচ্ছে না। তাই চেষ্টা করবে মূল ভাবটা যেন সঠিকভাবে বিশ্লেষণ করা হয় রবীন্দ্রনাথের কবিতায়, যারা রূপনারায়ণের কুলে অ্যাটেন্ড করবে ভাবছো। এছাড়াও শিকার কবিতা এবং ক্রন্দনরতা জননীর পাশে কবিতা দুটোর মধ্যেও কিন্তু একটা জাস্ট ঘটনা পরম্পরা বা একটা গদ্যের একটা ভাব রয়েছে, যেখানে আমরা একটা ঘটনাকেই বারংবার ঘটতে দেখছি। সেক্ষেত্রে আমি বলবো যদি চাও এই প্রশ্নগুলো অ্যাটেন্ড করো একটু, রবীন্দ্রনাথের কবিতাটা আমার মতে একটু আমি তোমাদের অ্যাডভাইস দেবো, যারা একটু দুর্বল বাংলার ক্ষেত্রে তারা একটু অ্যাভয়েড করো। শিকার এবং ক্রন্দনরতা জননীর পাশে এই দুটো কবিতা তোমরা একটু জোর দিয়ে বিশেষ করে পড়তে পারো, এটা আমার অ্যাডভাইস। তোমাদের যদি রেডি থাকে তোমরা অবশ্যই করতে পারো, দুর্দান্ত রেজাল্ট করবে তোমরা। এরপর একটু টিপস লিখে নেবে যদি চাও। 1 নম্বর প্রশ্ন এক নম্বর যে টিপসটা দেবো সেটা হচ্ছে তোমরা অবশ্যই যে এই 5 নম্বরে বড় প্রশ্ন থাকবে, তোমরা পার্ট প্রশ্ন অ্যাটেন্ড করবে। কিরকম? ধরো 2+3, 1+4 বা 1+1+3 এরকম ধরনের পার্ট প্রশ্ন থাকলে কিন্তু তোমরা বিশেষভাবে অ্যাটেন্ড করবে। গোটা 5 তখনই করবে যখন কোনো অপশন থাকবে না। যদি তোমাদের কাছে পার্ট প্রশ্নের বিকল্প থাকে তাহলে কিন্তু অবশ্যই পার্ট প্রশ্ন অ্যাটেন্ড করবে, এগুলোর উত্তর লেখার চেষ্টা করবে। টিপস নাম্বার 2 কি? অবশ্যই মাথায় রাখতে হবে 5 নম্বর বড় প্রশ্নের ক্ষেত্রে আমাদের কিছু জিনিস অবশ্যই আমাদের উত্তর লেখার ক্ষেত্রে ব্যবহার করতে হবে। যেমন কি উৎস, গল্প বা কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে এটা ব্যবহার করব। কবি বা লেখক পরিচিতি, আমরা অমুক লিখতে পারি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শেষ লেখা কাব্যগ্রন্থের অন্তর্গত রূপনারায়ণের কুলে কবিতা থেকে আলোচ্য উক্তিটি গৃহীত হয়েছে। এভাবে আমরা প্রত্যেকটা উত্তর শুরু করব। বা মহাশ্বেতা দেবীর ভাত গল্পটি কোথা থেকে নেওয়া হয়েছে, কোন গল্প সংকলন থেকে নেওয়া হয়েছে সেটা নিয়ে ভাত গল্প থেকে আলোচ্য উক্তিটি সংগৃহীত হয়েছে। এভাবে আমরা উত্তরটা লেখা শুরু করব। তাই বলবো 5 নম্বর বড় প্রশ্নের ক্ষেত্রে কিন্তু উৎস, কবি বা লেখক পরিচিতি দিতেই হবে, দিলে তোমার খাতার ইমপ্রেশনটা ভালো করবে। এইটুকুনি আমি বলছি না যে এটা মাস্ট, কিন্তু যদি তুমি দাও তোমার খাতার প্রভাবটা টিচারদের উপর আরো ভালোভাবে পড়বে। ক্লিয়ার? নেক্সট, আমরা এক্ষেত্রে পাঠের উদ্ধৃতি ব্যবহার করতে পারি, অর্থাৎ কিছু কোট লাইন, কবিতার কিছু কোট লাইন ব্যবহার করতে পারি, আমরা গল্পের কিছু কোট লাইন, কোনো বক্তার উক্তি ব্যবহার করতে পারি। 5 নম্বর বড় প্রশ্নটাকে তোমরা আরো যদি ভালো করে তুলতে চাও এই প্যাটার্নগুলো একটু ফলো করবে। এবার যদি ধরো চরিত্র বিশ্লেষণ দেয়, ধরো বললো ভারতবর্ষ গল্পের যে বুড়ির চরিত্র সেই চরিত্র বিশ্লেষণ করো, তাহলে চরিত্র বিশ্লেষণ করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই পয়েন্ট বা উপশিরোনাম ভিত্তিক আমাদের উত্তর লিখতে হবে, এটা মাথায় রাখতে হবে। আবার ধরো যদি বলে ভাত গল্প থেকে বড় পিসিমার চরিত্র আলোচনা করো, তাহলে বড় পিসিমার চরিত্র আলোচনা করতে গেলে কিন্তু তোমাকে সেই উপশিরোনাম বা পয়েন্ট ব্যবহার করতে হবে। ক্লিয়ার হলো? তাই বলছি এই 4টে মানে পয়েন্ট বা টিপস তোমরা অবশ্যই ফলো করবে। ফার্স্ট, 5 নম্বর বড় প্রশ্নের ক্ষেত্রে অবশ্যই পার্ট কোশ্চেন আগে খোঁজার চেষ্টা করবে, যদি পার্ট কোশ্চেন থাকে তাহলে সেগুলো অ্যাটেন্ড করবে। 2, 5 নম্বর বড় প্রশ্ন উত্তর লেখার ক্ষেত্রে অবশ্যই কিন্তু উৎস গ্রন্থ উল্লেখ করতে হবে। 3, কবি পরিচিতি বা লেখক পরিচিতি উল্লেখ করলে দুর্দান্ত রেজাল্ট করতে পারো। 4 নম্বর হচ্ছে অবশ্যই কিন্তু নিজের ভাষায় উত্তর লিখবে, পাঠের উদ্ধৃতি ব্যবহার করতে পারো। এবং 5 নম্বর হচ্ছে অবশ্যই চরিত্র বিশ্লেষণ করার ক্ষেত্রে উপশিরোনাম ভিত্তিক আলোচনা বা পয়েন্ট ভিত্তিক উত্তর লেখাটা গ্রহণযোগ্য। ক্লিয়ার? চলো এরপর আমরা আলোচনা করবো আমাদের নাটক, যেখান থেকে তোমাদের একটা 5 নম্বরের বড় প্রশ্ন লিখতে হয়। দুটো নাটক রয়েছে, একটা হচ্ছে আমাদের বিভাগ আর একটা হচ্ছে অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের নানা রঙের দিন। এই দুটো নাটক থেকে যার যেটা রেডি সে সেটা করবে, এখানে কোনো আমি তোমাদের উপর চাপ দেওয়ার চেষ্টা করছি না। তোমাদের যার যেটা রেডি, কারো যদি বিভাগ বিশেষভাবে রেডি থাকে তাহলে বিভাগটা অ্যাটেন্ড করবে, কারো যদি নানা রঙের দিন রেডি থাকে তাহলে সে নানা রঙের দিন প্রশ্ন অ্যাটেন্ড করবে। ক্লিয়ার হলো? এখানে কিন্তু কিছু আমার কোনো মতামত তোমাদের উপর আমি চাপিয়ে দেবো না, যে যেটা মনে করছো আমি বিশেষভাবে তৈরি সেই অংশ থেকে যাবতীয় প্রশ্ন পড়ে যাবে, যাতে যাই প্রশ্ন আসুক না কেন আমি যাতে করে আসতে পারি। ক্লিয়ার হলো? চলো, ভারতীয় গল্প এবং আন্তর্জাতিক কবিতার ক্ষেত্রেও আমাদের দুটো থাকে, একটা করে লিখতে হয়, যেখানে আমরা পড়ছি অলৌকিক এবং পড়তে জানি এমন এক
মজুরের প্রশ্ন, সেক্ষেত্রে আমি টিপসটা তোমাদের জন্য লিখেই রেখেছি। এক্ষেত্রে কোনো বিকল্প নেই, তোমরা যেটা ভালো তৈরি আছে সেক্ষেত্রে সেই উত্তরটা চেষ্টা করবে। সেম একই প্যাটার্ন, আমরা যেহেতু 5 নম্বরে বড় প্রশ্ন লিখছি, আমরা উৎস গ্রন্থ, কোট বা উদ্ধৃতি, তথ্য বিশ্লেষণের ক্ষেত্রে আমরা পয়েন্ট বা শিরোনাম ভিত্তিক উত্তর লিখব। এবং অবশ্যই মাথায় রাখতে হবে সঠিক বানান, বানানটা একটু খেয়াল রেখো, ঠিক আছে? কারণ যদি খুঁটিয়ে দেখার মতো টিচার খাতা দেখে তাহলে কিন্তু বানানের ক্ষেত্রেও স্যার ম্যাডাম একটু অসন্তুষ্ট হতে পারে। হয়তো নাম্বার কাটবেন না, কিন্তু অসন্তুষ্ট হলে কিন্তু সম্পূর্ণ সার্বিক নম্বরের একটা প্রভাব পড়তে পারে, ঠিক আছে? টিপস কি বলছে? উত্তর লিখবে অবশ্যই পাঠ্য বই ভিত্তিক, আমার আনকোড়া আকাশ কুসুম ভেবে কোন রকম উত্তর লিখবে না। যদি অজিতেশ বন্দ্যোপাধ্যায় যেহেতু নারায়ণের দিন লিখেছে, তুমি অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে বিভাগ নাটকের উত্তর লিখবে না, শম্ভু মিত্রের নাম নিয়ে অজিতেশ বন্দ্যোপাধ্যায় নারায়ণের দিনে উত্তর লিখবে না, বা কর্তাশ্রী দুগ্গালের নাম নিয়ে তুমি বেটল ব্রেক্টের উত্তর লিখবে না। ক্লিয়ার হলো? এগুলো একটু মাথায় রাখবে, যে যাতে একটার ঘাড়ে আর একটা না চাপিয়ে দেওয়া যায়, সেটা একটু ফলো করবে। দ্বিতীয় বলছে বেশি লেখা বা অতিকথন বর্জন করে যতটা চাওয়া হয়েছে ততটাই লিখবে। 5 নম্বরের প্রশ্ন যতটা তোমাদের নির্ধারণ করা হয়েছে শব্দ সংখ্যা বা বাক্য সীমা, সেটা একটু খেয়াল রাখবে। সেটা তুমি যদি অবলম্বন করো তাহলে কিন্তু অবশ্যই তোমরা সঠিক উত্তর লিখে বেশি নম্বর পাওয়ার দিকে এগিয়ে যাবে। ক্লিয়ার? এরপর আমরা চলে আসব আমাদের যে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ রয়েছে, অর্থাৎ আমার বাংলা। এই আমার বাংলা অংশ থেকে তোমাদের যে 5টা গল্প পড়তে হয়, তার মধ্যে থেকে ট্রেন্ড বলছে বছর পর্যবেক্ষণ করে যেটা দেখা গেছে, 3টে গল্প কিন্তু সর্বাধিক গুরুত্বপূর্ণ। প্রথম গল্প বলছে আমাদের ছাতির বদলে হাতি, মোস্ট ইম্পর্টেন্ট। দেখবে অতিরিক্ত টেস্ট স্কুলের যে টেস্ট প্রশ্ন হয়েছে, টেস্ট পরীক্ষার প্রশ্ন, সেখানে ছাতির বদলে হাতি থেকে অধিকাংশ স্কুলে কিন্তু প্রশ্ন এসেছে। এছাড়াও যেটা পড়তে হবে কলের কলকাতা এবং মেঘের গায়ে জেলখানা। এই 3টে গল্প কিন্তু খুব ভালো করে এবছরের জন্য তৈরি করবে। হাতির বদলে হাতি থেকে কিছু টপিক আমি তোমাদের জন্য নির্বাচন করেছি, যে অংশগুলো একটু বিশেষ গুরুত্ব দিয়ে পড়বে। প্রথম বলছে চেংম্যানের অংশ, চেংম্যানের মাথায় আকাশ ভেঙে পড়লো, মহাপূর্তিতে চেংম্যান নাচতে নাচতে চলে গেল, বা যে চেংম্যান অংশটা রয়েছে যেটা, সেটা পড়বে। নানকার প্রথাটা পড়বে। গারো পাহাড়ের অধিবাসীদের উপর মহাজনী শাসনের ভয়াবহ চিত্রটা তুলে ধরার যে ঘটনাটা, সেটা পড়বে। এবং জোরদার তালুকদারদের নিরঙ্কুশ শাসন, এই অংশগুলো বিশেষ একটু গুরুত্ব দিয়ে পড়বে। এই অংশ থেকে যাবতীয় যা প্রশ্ন হয়, তোমাদের যে রেফারেন্স বই বা সহায়িকা বই রয়েছে, সেই সমস্ত প্রশ্নগুলো পড়ে যাবে। এবছরের ট্রেন্ড বলছে এখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি, ঠিক আছে? কলের কলকাতা অংশ থেকে এই যে একটা লাইন আছে না, অমনি করে গুনগুনিয়ে ওঠে মার কাছে শোনা গান, এই অংশটা একটু দেখবে ভালো করে। হঠাৎ একদিন খেপে উঠলো কলের কলকাতা, এটা দেখবে অংশ করে। মেঘের গায়ে জেলখানা অংশ থেকে সাধুচরণ ও মুস্তাফা অংশটা দেখবে, যেখানে সাধুচরণ এবং মুস্তাফার মধ্যে সম্পর্ক বলে তাদের চরিত্র বিশ্লেষণটা পড়বে জায়গাটা। এবং মেঘের গায়ে যে জেলখানা রয়েছে, সেই জেলখানা বক্সা জেলের বর্ণনাটা পড়বে। এবং জেলখানায় যে অত্যাচার, সেই অত্যাচারের বর্ণনাটা কিন্তু অবশ্যই পড়তে হবে। এই গেল তোমাদের পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে গুরুত্বপূর্ণ কিছু টিপস এবং সাজেশন, তোমরা কিন্তু চাইলে স্ক্রিনশটটা নিয়ে নিতে পারো, ঠিক আছে? এরপর আমরা চলে যাব আমাদের রচনার অংশ থেকে। এরপর রয়েছে ভাষা অংশ বা আমাদের প্রবন্ধ, আমাদের যেটা হচ্ছে সাহিত্যনীতি, সেখান থেকে দিলেন না, ওটা এখনো সাজেশন তোমাদের এখনই পোস্ট করা হচ্ছে না, ওটা একটু এখনো বিচার বিশ্লেষণ চলছে। ওটার ক্ষেত্রে যখন আমি তোমাদের সাজেশন দেব, তখন কিন্তু তোমাদের বলে দেবো যে কিভাবে উত্তরটা লিখতে হবে। এখন প্রবন্ধ রচনার ক্ষেত্রে মানুষ মানচিত্র যেটা রয়েছে, সেক্ষেত্রে তোমরা এই কটা টপিক একটু রেডি করবে ভালো করে। চরিত্র গঠনে খেলাধুলা, চন্দ্রযান 3, মহাকাশ গবেষণায় ভারত, বিজ্ঞাপন ও দৈনন্দিন জীবন, দৈনন্দিন জীবনে বিজ্ঞান প্রযুক্তি, পরিবেশ দূষণ ও বিশ্ব উষ্ণায়ন, শিক্ষা বিস্তারে গণমাধ্যমের ভূমিকা এবং ভ্রমণের মূল্য। জীবনী লেখার ক্ষেত্রে তোমরা অবশ্যই তৈরি করতে পারো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রামমোহন রায়, এপিজে আব্দুল কালাম, ভারত পথিক স্বামী বিবেকানন্দ, সত্যজিৎ রায়, সৈয়দ মুস্তফা আলী, এবং সবার জন্য ইম্পর্টেন্ট এবছর একটু আমার মনে হচ্ছে আসতেই পারে, সেটা হচ্ছে শতবর্ষী নীরেন্দ্রনাথ চক্রবর্তী। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বহু স্কুলে কিন্তু এসছে। যদি এসে থাকে আমাকে কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে জানাতে ভুলবে না, ঠিক আছে? আচ্ছা, এবার বলছে কি, শেষে আমরা তো অনেকগুলো প্যাটার্ন আলোচনা করলাম, এবার একটু রিভিশন করে নিই যে প্রশ্নটা কিভাবে লিখতে হয়। মাথায় রাখবে সবার প্রথমে ছোট প্রশ্ন লেখার ক্ষেত্রে 1 নম্বরের উত্তর 1 নম্বরের মতো করে লিখবে, অতিকথন বর্জন করবে। নেক্সট, অতিকথন বর্জন করে যতটা চাওয়া হয়েছে ততটাই আমরা 1 নম্বর উত্তরের ক্ষেত্রে লিখবো। ক্লিয়ার? 3 নম্বর, লেখক, কবি পরিচিতি, উৎস লেখার 1 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে কোনো প্রকার প্রয়োজন নেই। বোঝা গেল ছোট প্রশ্ন লেখার জন্য কি নিয়ম বা রীতি বলছি। বড় প্রশ্ন লেখার ক্ষেত্রে যে নিয়ম রীতিটা অবলম্বন করবে, সেখানে বলছে লেখক, কবি পরিচিতি, উৎস লেখার কোনো প্রয়োজন অবশ্যই আছে,
দেখো আমি কিন্তু এখানে বলেছি আছে, তাই বলছি 5 নম্বরের প্রশ্ন লেখার ক্ষেত্রে কিন্তু কবি, লেখক পরিচিতি, উৎস গ্রন্থ এগুলো লিখতে হবে। দ্বিতীয়, 150 থেকে 200টি শব্দের মধ্যে যথাসম্ভব নিজের ভাষায় উত্তর লিখবে। তৃতীয়, চরিত্র বিশ্লেষণের ক্ষেত্রে পয়েন্ট বা উপশিরোনাম ভিত্তিক উত্তর লিখবে। চতুর্থ, পাঠ প্রশ্নের উপর গুরুত্ব দেবে, 4+1, 1+4, 3+2 এগুলোর উত্তর লিখলে ভালো হয়। এবং শেষ বলছে গল্প ভিত্তিক প্রশ্নের উত্তর লিখলে লেখা সহজ হবে। যেটা প্রথমেই বললাম, রূপনারায়ণ কুলের ইনডেপথ একটা কবিতা, সেটা যদি একটু অ্যাভয়েড করে চলে, শিকার কন্দনলতা জননীর পাশে তোমরা লিখতে পারো, যেগুলোর মধ্যে একটা ঘটনা পরম্পরা রয়েছে, যাতে তোমরা ঘটনাটাকে বিশ্লেষণ করতে পারো। সেই গল্প ভিত্তিক প্রশ্নের উত্তর লিখলে কিন্তু নম্বরটা একটু বেশি পাওয়া যায়। কারণ আবারও বলছি, রবীন্দ্রনাথের কবিতা যদি তোমার মূল বক্তব্য টিচার পর্যন্ত না পৌঁছায়, টিচার কিন্তু অসন্তুষ্ট হতে পারে। ঠিক আছে, এই হলো তোমাদের উচ্চ মাধ্যমিকের জন্য কিভাবে তোমরা স্টাডি প্ল্যানটা রেডি করে বা কিভাবে এই কটা দিন তোমরা কাজে লাগিয়ে মাধ্যমিকে বাংলায় 90-এর উপরে নম্বর পেতে পারো, তার জন্য একটা ছোট্ট তোমাদের টিপস ভিডিও আলোচনা করলাম। আশা করছি ভিডিওটা তোমাদের কিছুটা হলেও কাজে লাগবে। কাজে লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থেকো, টাটা।